এমার্জেন্সি কঙ্গনা রানাওয়াত পরিচালিত ও অভিনীত ভারতবর্ষের এ যাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের গল্প নিয়ে গড়ে ওঠা একটি সিনেমা। গোটা দেশ জুড়ে এই সিনেমা মুক্তি পেতে চলেছে আগামী 6ই সেপ্টেম্বর। সিনেমার মূল বিষয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়কালে প্রবর্তিত হওয়া জরুরি অবস্থা। ঠিক কী ঘটেছিল সেই সময়, কেনই বা ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, কেন সে সময়কে ভারতের সবচেয়ে অন্ধকার সময় বলা হয়ে থাকে, এই সমস্ত কিছুর উত্তর রয়েছে এই সিনেমা জুড়ে। তবে অনেক বিতর্ক রয়েছে এই জরুরি অবস্থা নিয়ে। কারো কাছে ইন্দিরা গান্ধীর এই সিদ্ধান্ত সঠিক, আবার কারো কাছে এই সিদ্ধান্ত ভুল। আসুন আজ আমরা জেনে নিই এই জরুরি অবস্থা প্রবর্তনের আসল কারণ এবং তার প্রভাব ঠিক কতটা পড়েছিল আমাদের দেশের। তারিখটা ছিল 25শে জুন 1975 সালের। এই দিনেই তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977। জরুরি অবস্থার এই 21 মাসের সময়কে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে কালো অধ্যায় বলা হয়। অভিশপ্ত সেই 25শে জুনের রাতে রাজধানীর দিল্লির বেশিরভাগ মিডিয়া হাউসের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়, যাতে কোনোভাবেই জানাজানি না হয়। এরপর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ऑल इंडिया रेडियोते घोषणा करें जरूरी अवस्थार कथा। भाइयों और बहनों, राष्ट्रपति जी ने आपातकाल का घोषणा की है। इससे आतंकित होने का कोई कारण नहीं है। 1975 साले 26 जून ऑल इंडिया रेडियो तत्कालीन प्रधानमंत्री इंदिरा गांधीर এই ঘোষণায় সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ইন্দিরা গান্ধী সরকারের প্রস্তাব মতো সংবিধানে 352 ধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ জরুরি অবস্থা করেন আনুষ্ঠানিকভাবে। তবে জরুরি অবস্থার বিতর্ক শুরু হয়েছিল 12ই জুন 1975, যেদিন এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীকে অভিযুক্ত করেছিল নির্বাচনী প্রক্রিয়ার দুর্নীতি ও অসঙ্গতির জন্য। এর সঙ্গে সঙ্গে পরের 6 বছর কোনো সরকারি প্রক্রিয়ায় যুক্ত না হওয়ার নির্দেশ দেওয়া হয়। বলাই বাহুল্য, এলাহাবাদ হাইকোর্টের এই আদেশের ফলে 1971 সালের উত্তরপ্রদেশের রায়বেরেলির নির্বাচনী জেতার ফলটি বাতিল হয়ে যায় এবং ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া ছিল সময়ের অপেক্ষা। 24 ঘন্টার মধ্যে বিরোধী দলের নেতাদের জেলে পুরে দেওয়া হলো। মিডিয়ার ওপর সেন্সরশিপ আর সমস্ত মৌলিক অধিকার খর্ব করা হলো। এই অস্বাভাবিক পরিস্থিতি রাজনৈতিক শূন্যতা তৈরি করেছিল এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যে ক্ষত হয়েছিল সেই ক্ষতস্থান কোনোদিনও শুকায়নি। 1977 সালে মার্চের সাধারণ নির্বাচনে ইন্দিরা গান্ধীর কংগ্রেস ধরাশায়ী হয়। স্বাধীনতার পরবর্তী সময় কংগ্রেসের এই পরাজয় ছিল অবাক করার মতো। জয়প্রকাশ নারায়ণ 1975 সালের 25শে জুন সন্ধ্যায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগের দাবিতে আইন অমান্য কর্মসূচির ডাক দেন। ওই দিনই জরুরি অবস্থার ঘোষণা করে ইন্দিরা গান্ধী সরকার। পরের দিন 26শে জুন অন্তর্বর্তী নিরাপত্তা আইনের অধীনে প্রধানমন্ত্রীর বিরোধীদের গ্রেপ্তার করা হয়। জয়প্রকাশ নারায়ণ, রাজনারায়ণ, জ্যোতি বসু, সমর গুহ সহ 100-রও বেশি মানুষকে গ্রেপ্তার করে পুলিশ। সমস্ত রকম অসামরিক কার্যকলাপ বন্ধ করা হয়। জন্ম নিয়ন্ত্রণের ওপর বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে বাধ্যতামূলক করা হয়। জরুরি অবস্থা চলাকালীন প্রধানমন্ত্রী ভূমিহীন শ্রমিক, ছোট কৃষক এবং গ্রামীণ শিল্পীদের ঋণ পরিশোধ করার বিষয়ে 20টি উদ্যোগ নিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল এই সমস্ত শ্রমজীবী মানুষকে অন্য উপায়ে ঋণ দেওয়া, পাশাপাশি বিনা মজুরিতে শ্রম বন্ধ করা ও কৃষি জমি বিক্রি আইন বন্ধ করা। এই কর্মসূচির দ্বারা হস্তশিল্পকে বিশেষ সাহায্যের ঘোষণা করা হয়। দ্রব্যমূল্য কমানো থেকে কর ফাঁকি দেওয়া, চোরাচালান বন্ধ, জরুরি জিনিসের সরবরাহ জারি করা হয়। আয়কর ছাড় বেড়ে 4000 টাকা হয় এবং বিনিয়োগের ক্ষেত্রে উদারনীতি গৃহীত হয়। 1975 সালে 4 জুলাই দেশের 4 জাতীয়তাবাদী দল ও তাদের 12 সহযোগী দল নিষিদ্ধ ঘোষিত করে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে আনন্দমার্গ রাষ্ট্রীয় স্বয়ংসেবক নকশাল এবং জামাতি ইসলামী হিন্দ ছিল। 2রা আগস্ট এলাহাবাদ হাইকোর্টে ইন্দিরা গান্ধীকে ক্লিনচিট দিতে তৈরি হয় নতুন আইন। আগস্টের 4 তারিখ কম করে 50,000 মানুষকে গ্রেপ্তার করা হয়। 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মুজিবুর রহমানকে খুন করে বাংলাদেশি জঙ্গি নেতারা। এই ঘটনা ভারতের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সমস্যা তৈরি করে। 15ই সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয় জরুরি অবস্থা চলাকালীন কেউ গ্রেপ্তার হলে তার বিরুদ্ধে অন্তর্বর্তী নিরাপত্তা আইনের অধীনে চার্জশিট গঠন করা হবে। 26শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী পদের নির্বাচনের জন্য নতুন সংশোধনী আইন গৃহীত হয়।
1976 সালের 9 জানুয়ারি ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় যে 7টি স্বাধীনতা দেওয়া হতো তা রোধ করে ইন্দিরা গান্ধীর সরকার। 4 ফেব্রুয়ারি লোকসভার সময়সীমা বৃদ্ধি করা হয়। 2 নভেম্বর 42তম সংবিধানের সংশোধনী বিল লোকসভায় পাশ হয়। দেশকে সামাজিক, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ গড়ে তুলতে এই বিল পাশ করে ভারত সরকার। 1977 সালের 18 জানুয়ারি লোকসভা ভেঙে দেন রাষ্ট্রপতি। 21 মার্চ জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। 22 মার্চ জনতা পার্টির পক্ষে বিপুল ভোট চাই। পরবর্তীকালে ভারতীয় রাজনীতির ইতিহাসে অনেকবারই সংকট তৈরি হয়েছে, কিন্তু ক্ষমতাসীন কোনো দলই জরুরি অবস্থার ঘোষণার মতো সিদ্ধান্ত নেয়নি। এমনকি কোভিডের মতো বেঞ্জির স্বাস্থ্য সংকটেও এই পরিস্থিতি ঘোষণা হয়নি। তবে ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এই অধ্যায় রাজনৈতিক ঔদ্ধত্যের উদাহরণ হিসেবে থেকে যাবে। ভারতীয় সংবিধান 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণার অধিকার দেয় রাষ্ট্রপতিকে। 3 ধরনের জরুরি অবস্থা হলো জাতীয় জরুরি অবস্থা, রাজ্যের জরুরি অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা। এই জরুরি অবস্থার চিন্তাভাবনা জার্মানির সংবিধান থেকে গৃহীত। 352 ধারায় জাতীয় জরুরি অবস্থা, 356 ধারায় রাজ্যে জরুরি অবস্থা এবং 360 ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থা। ভারতীয় সংবিধানের 352 অনুচ্ছেদে যে জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে বিধানগুলির রূপরেখা দেওয়া হয়েছে সেটি শর্ত দেয় যে যুদ্ধ, বহিরাগত আগ্রাসন বা আভ্যন্তরীণ বিদ্রোহের কারণে যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি যা দেশের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে বিপন্ন করে সেক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা এবং কার্যকর করা যেতে পারে। গোটা ঘটনাকে জাতীয় স্বার্থ বলে উল্লেখ করেন ইন্দিরা গান্ধী। এই বিষয়ে 3টি কারণ উল্লেখ করেছেন তিনি। প্রথম, জয়প্রকাশ নারায়ণের ডাকে আইন অমান্যের ফলে দেশের নিরাপত্তা বিপদের মুখে পড়ে। দ্বিতীয়, তিনি মনে করেছিলেন অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ করা প্রয়োজন। তৃতীয়, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিদেশি শক্তি সক্রিয় ছিল। আর সেই জরুরি অবস্থায় জারি করা হয় 21 মাস ধরে দেশে এমার্জেন্সি। সেই সময়টাকে অনেকে বলেন দেশের অন্ধকার অধ্যায়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই পদক্ষেপের সমালোচনা হয়েছে বিস্তর। এরপর জনসমক্ষে জরুরি অবস্থায় করা ভুল নিয়ে ক্ষমা চেয়ে নেন তিনি। 1980 সালের নির্বাচনে আরও একবার ক্ষমতায় আসেন তিনি।